জিওন কর্পোরেশন বিশ্বের টপ ইন্ডাস্ট্রিদের মধ্যে একটি। নামি দামি ডিজাইনার, অ্যাক্টর, মডেলের সৃষ্টিকর্তা। এক কথায় ওদের পথ চলা শুরু হয় জিওন এন্টারপ্রাইজ থেকে। এই জিওন ইন্ডাস্ট্রির ওনার জিওন নামজুন। তার একমাত্র ছেলে এখন এই কোম্পানির সিইও জিওন জাংকুক, যার আজ বিয়ে দেশের শ্রেষ্ঠ মডেল লি জিহান ওরফে আয়ুর সাথে। এই বিলাই, শোনো না। সুগান এই মুহূর্তে নিজের হাতে জাংকুকের রুমটা সাজাচ্ছে। এই হলো বিলাই, নামবি নাকি ওই হাত আমি ভেঙে দেব? সারাদিন কানের পোকা চিবিয়ে খেয়েও হচ্ছে না। দেখছো তো তোমার হবু বৌদির দেওয়া আজ্ঞা অনুসারে রুমটা সাজাচ্ছি। এক কোনা ভুল হলে তোমার জ্বলন্ত সিংহ ভাইটা আমাকে চিবিয়ে না পাকিয়ে কাঁচা নিগড়ে খাবে। ফালতু বকা থামাও। ওই পেঁচে মুখের ধপধপে মেয়েটা আমার হিরোর মতো দাদার মন কেড়ে নিয়েছে। কি না রূপ, বিশ্বাস করো দাদা ভাইয়ের চয়েসটা জঘন্য। না হলে পৃথিবীতে এত মেয়ের মাঝে ওই ছোট্ট ছোট্ট ড্রেস পরা কাউকে সম্মান করতে পারে না। এমনকি কথায় কথায় তর্ক করে এমন মেয়ের প্রেমে পড়েছে। আমি যদি ছেলে হতাম, আমি সারা জীবন অবিবাহিত থাকতাম, তবুও আয়ুকে জীবন সঙ্গী হিসেবে বাঁচতাম না। সুগা নিজের হাতে কাজ রেখে জিমিনকে পাল্টা জবাব দিতে পেছনে ঘুরে সামনের ব্যক্তিকে দেখে একের পর এক ঢোক গেলছে। শুভ দিনে ও আমাদের কবরের বন্দোবস্ত করছে। আমি শিওর এই পশুটার হাতে আজ মারা পড়বো। মুখটা বন্ধ করে পেছনে তাকা। শালা, তোর মনটা কোথায় বলতো? তখন থেকে একের পর এক কথা বলে যাচ্ছি, আর তুই ওই কাটার বাসা সাজাচ্ছিস আমার ফুলের মতো ফুটফুটে ভাইটার জন্য। জিমিন কেরা বলে পেছনে ঘুরলো জিমিন। জাংকুক জিমিনের গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিল। জিমিন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আয়ু যেমনই হোক, ও আমার হবু বউ। আমি ওকে ভালোবাসি, তাও তুই ওর বদনাম করা ছাড়বি না। টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। এক মাসে 4টে চড় দিয়েছিস নিজের বোনকে, শুধুমাত্র ওই আয়ুর জন্য। বারে বাহ, খুব ভালোবাসিস তাই না? এমন একটা দিন আসবে ওই আয়ু তোর গলায় কাটা হয়ে বসবে। ওকড়ানোর চেষ্টা করবি কিন্তু পারবি না। তখন বুঝবি যার জন্য পরিবার প্রতিটা মানুষকে দাবিয়ে রাখতিস তারাও তোর পাশে থাকবে না। জিমিন, চুপ করো। কেন চুপ করব? আমরা কি মানুষ না? জাংকুক দাঁতের মারি চেপে জিমিনকে থামতে বললে জিমিন জাংকুকের গালে উল্টে চড় মারে। চড়টা ড্যাডের দেওয়া উচিত ছিল, যার জন্য তুই এতটা দাপাদাপি করছিস। সাপের 5 পা দেখেছিস তাই না? যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদের কষ্ট দিস। থাক, তুই তোর আয়ুকে নিয়ে। আমি মা সুগা চলে যাবো এই মুহূর্তে। জিমিন, শান্ত হও। তোমার কাছে কে আগে, নিজের অর্ধাঙ্গিনী নাকি ওই কাপুরুষটা? সুগা জাংকুকের দিকে তাকালো, ওরও চোখ ভর্তি জল। সত্যি তো, জিমিন আমার স্ত্রী। তবে জাংকুক, তুইও তো আমার প্রকৃত বন্ধু। আমি তোকেও খুব ভালোবাসি, কিন্তু তুই খারাপ মানুষটাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিস, যার ফলস্বরূপ মা জিমিন বিনা দোষে প্রতিনিয়ত অপমানিত হচ্ছে। সুগা! জিমিনের ডাকে সুগা নিজের মধ্যে ফিরে আসে। জিমিন সুগার হাতটা শক্ত করে ধরে জাংকুকের রুম থেকে বেরিয়ে সোজা জিনের রুমে গিয়ে আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জিনকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমার যে বহু স্বপ্ন ছিল জাংকুককে নিয়ে, তবে সবটা জাংকুক নিজের হাতে ভেঙে দিয়েছে। বলতেও লজ্জা করে, ওই নষ্টা মেয়েটার জন্য নিজের জীবনটাকে শেষ করতে গিয়েছিল। মা চলো, চল। জিন জিমিন সুগা এক জামা কাপড়ে সিঁড়ি দিয়ে নেমে গেটের সামনে গিয়ে থামলো। জিন পেছনে ঘুরে সারা বাড়িতে চোখ বোলালো। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে জাংকুক, মুখটা শুকিয়ে কালো হয়ে গেছে। আরেম কফি খাচ্ছে। জিন গর্জে উঠে বলল, আজ থেকে তোরা বাঁচ নিজেদের মতো করে। আমাদের কালো ছায়া এবারের আশেপাশে পড়বে না। জাংকুকের বুকের বাদিকটায় প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। পরক্ষণেই বাসার সমস্ত আত্মীয় স্বজনরা একে একে চলে যেতে গেলে আরেম বলে উঠল, আপনারা কোথায় যাচ্ছেন? যে বাড়ির লক্ষ্মী ঘর ছেড়ে চলে গেছে, সেই বাড়িতে থাকলে আমাদের অমঙ্গল ঘটবে। চলো সবাই। আরেম দরজার সামনে গিয়ে সবাইকে আটকায়। তোমরা এইভাবে চলে গেলে জাংকুকের বিয়েটা কিভাবে হবে? এক
সপ্তাহ আগে আপনার ছেলে প্রেস কনফারেন্স করে সমস্ত মিডিয়ার সামনে জোর গলায় কি বলেছিল মনে পড়েছে? আমার জীবনে একমাত্র প্রয়োজন হলো আয়ু, বিয়ে করলে ওকেই করব। তাতে যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়, আমি দ্বিতীয়বার ভাববো না। মনে পড়লো, এই চলো চলো। সমস্ত অনুষ্ঠান বাড়ি ফাঁকা করে যে যার মতো চলে গেল। বিয়ে বাড়িটা মুহূর্তেই খাখা করছে। জাঙ্কুক চোখের জল ফেলে নিজেই রেডি হয়ে বিয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আরেম বাড়িতে রয়েছে নতুন বউকে বরণ করার জন্য। জাঙ্কুকের গাড়ি হাইওয়ে পুলের ওপর দিয়ে যাচ্ছে। জাঙ্কুক বর্ষে যে একা কার ড্রাইভিং করছে আর তার মা বোনের সাথে করা প্রতিটা ব্যবহার পরক্ষণে ভাবছিল, মা আমি দুঃখিত, কি করব বলো? আমার ভালোবাসার রূপ কোন শরীর চরিত্র দেখে যদি হতো, তাহলে আয়ুকে আমি আর সুযোগ দিতাম না। জাঙ্কুকের হাজারো প্রতিচ্ছবি চোখের সামনে ভাসছিল। হঠাৎ জাঙ্কুক অন্যমনস্ক হতেই সামনের পিলারের সাথে ধাক্কা খেয়ে গাড়িটা উল্টে রাস্তার ধারে পড়তে জাঙ্কুক নিজেকে বাঁচাতে সমুদ্রের জলে ঝাঁপ দেয়। এই দাঁড়া বলছি, দেখ মনে কেমনে ধরো আমারে। হেরো হেরো মা, তোর বাবার ওষুধ শেষ, জানা পাশের গ্রামের কবিরাজের কাছ থেকে জড়িবুটি নিয়ে আয়। মুহূর্তে থমকে গেল। আয় থেকে ঘুরলতে রোদের আলোর মতো উজ্জ্বল হাসি, আকাশের মতো স্নিগ্ধ, গ্রামের বাতাসের হাওয়ার মতনই শুভ্র, যাতে নেই কোনো বিষাক্ত পরিত্যক্ত ধোয়া। অপূর্ব সুন্দরী যে কোনো নামি দামি হিরোইনকেই এই সবুজ সরল শরীরে হার মানিয়ে দিতে পারবেও। আমি চাবো না ওই কবিরাজের স্বভাব চরিত্রের নোংরা মেয়েদের দিকে লালসা দৃষ্টিতে তাকায়। তুমি বরং 100টা টাকা দাও, হসপিটাল থেকে ওষুধ কিনে আনি। না রে মা, তুই আমি মেয়েদের লোকের বাসায় কাজ করে এই মাসে যা সঞ্চয় করেছিলাম সবটাই প্রায় শেষ। তাহলে গ্রামের সুদখোর কাকার কাছ থেকে ধার নিয়ে আসি। এই পথবন্ধ, আমি জানতাম তুই যেতে চাইবি না বাজিটার কাছে, তাই সাহেবের কাছে টাকা ধার চাইতে গিয়েছিলাম, কিন্তু উনি মুখের উপর না করে দিয়েছে আর একটা খানা করিয়ে দেবে না। সহি, আমার বুকের ব্যথাটা বাড়ছে, আমি মরে গেলাম। শহীদ ছুটে সুবিনের কাছে গেল। গত 7 বছর শয্যাশায়ী তের বাবা কঠিন রোগে আক্রান্ত হয়েছে। তা অত্যাধিক গরিব থাকায় সঠিক চিকিৎসা করাতে পারছিল না। মামে মিলে লোকের বাড়িতে রান্নার কাজ করে কোনো মতে সংসারটা সামাল দেয়। বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর উঠে মায়ের বলা ওষুধ আনার জন্য কবিরাজের বাড়ি পাশের গ্রামে পথ চলা শুরু করে। যেতে যেতে রাত 8টা বাজে। দাদু দাদু, এই নিন 10 টাকা আর বাবার ওষুধটা দিন। কবিরাজ আশেপাশে তাকিয়ে তের হাতটা শক্ত করে ধরে এক পর্যায়ে জোর জবরদস্তি করে থেকে বাড়ির মধ্যে প্রবেশ করায়। 2টো বাজে। তের সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। কাল ভোরের আলো ফুটতে সমাজের চোখে আমি কলঙ্কিত ধর্ষিত নামের কালো চাদরে আবদ্ধ হব বলেতে চোখের জল মোছে নিজের হাতের রক্তগুলো সমুদ্রের জলে ধুয়ে উঠতেই ওর চোখ পড়ল সমুদ্রের পানে। কি একজন বালির উপর উল্টে পড়ে আছে। দৌড়ে গিয়ে দেখলো একটা সুদর্শন পুরুষ, শরীরে জামা নেই, কালো রঙের একটা জিন্স পরা, হাতে সোনার ঘড়ি আর আংটি। কোনো মতে ছেলেটাকে তুলে সমুদ্রের থেকে কিছুটা দূরে একটা গাছে হেলান দিয়ে শোয়ালো। ওনার তো নিঃশ্বাস চলছে, উনি কি সমুদ্রের জল খেয়ে ফেলেছেন? জাঙ্কুকের পেটে চাপ দিতে জাঙ্কুকের মুখ থেকে অনেক জল বেরিয়েছে। শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। কোনো উপায় না পেয়ে নিজের মুখ থেকে জাঙ্কুকের মুখে হাওয়া পরিবহন করলো টানা 27 মিনিট ধরে। এই যে শুনছেন, এই জাঙ্কুক চোখ খুলতে চোখ সেখানেই আটকে যায়। সামনে বসে আছে সমুদ্রের অতল তলায় গভীরে থাকা জলপরি। এখন কেমন অনুভব করছেন? জাঙ্কুক আস্তে করে উঠে বসলো। আমি কে? এই মরেছে। তুমি কে? আমি কিভাবে জানবো? আমি কোথায়? সুন্দরবনে। সুন্দরবনে মানে? ও বুঝেছি, যেখানে তোমার মতো সুন্দর পরীরা বাস করে। আপনার মাথায় কি সমস্যা আছে? মাঝরাতে ভুলভাল বলছেন। এইবার আমার প্রচন্ড রাগ লাগছে। জাঙ্কুক তের দিকে ভালোভাবে দেখে বলল, তোমার পোশাক ছেঁড়া,
হাত থেকে রক্ত পড়ছে। এ বাবা, আমার শরীরে জামা কাপড় নেই, তুমি কি আমাকে রেপ করেছো? সমাজের সব পুরুষ মানুষের মেয়েদের শরীরে ছেঁড়া পোশাক দিয়ে ছোট্ট ছোট্ট চিহ্ন বিয়ের আগে থাকলে সে অপবিত্র, নয়তো ধর্ষিত ভেবেই হাসছে তে। আমার না খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না রাত পড়ি। জাঙ্কুককে দেখে খুব মায়া হলো, সত্যি মুখটা শুকিয়ে গেছে। জাঙ্কুক দেখে ধরে উঠে ভোরের আলো ফোটার আগেই বাড়িতে ঢুকলো। বেড়ার দরজায় দুইবার ঠোকা দিতেই সোহি দরজা খুলে দিল। সোহিকে জড়িয়ে ধরে চেঁচিয়ে কেঁদে ওঠে। জাঙ্কুক এই ফাঁকে বাড়ির ভেতরে ঢুকে থালায় জল ঢালা ভাত দেখতে আশেপাশে খেয়াল না করে খেতে শুরু করলো। এত সুস্বাদু খাবার আমি জীবনে কোনোদিনও খাইনি। এই ছেলেটাকে আর তোর এই অবস্থা কি করে হলো বল না মা। তোমার মেয়ে পবিত্র। তবে তে জাঙ্কুকের কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বলল, যেহেতু তোমার কিছু মনে নেই তাই আজ থেকে আমি তোমাকে দুষ্টু খরগোশ বলে ডাকবো। জাঙ্কুক খরগোশের মতো হাসি দিল। নাও সবটা খেয়ে বাইরের বালতিতে জল আছে, শরীর ধুয়ে এই যে আলনা থেকে সুবিনের লাল কালারের একটা গেঞ্জি হাফ প্যান্ট জাঙ্কুকের হাতে তুলে দিল। এইটা পরে চুপচাপ খাটে গিয়ে ঘুমাবে। জাঙ্কুক তের কথায় মাথা নাড়িয়ে আবারও খেতে শুরু করলো। তার মায়ের হাতটা আলতো করে ধরে বাড়ির পেছনের মাঠে নিয়ে যায়। সোহি তেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে ভোরের আলো প্রায় ফুটে উঠেছে। মা চলো, চলে আসবে। এই মেয়ে চুলের মুঠি ধরে টেনে হিচড়ে বাইরে বার কর, নষ্টা মেয়ে। তাই করো, এই মেয়ে নোংরা। এই মেয়ে গ্রামে থাকলে ছোট ছোট বাচ্চাগুলোকে ওর মতো হাতিয়ার তৈরি করবে। ছি ছি, মাইয়াটা বয়স্ক কবিরাজের সাথে রাত কাটাইয়া নিজের অপবিত্র কইরা ওর নষ্টামের কথা যেন কারোর কানে না পৌঁছায়, সেই জন্য আহারে বুড়োটার হাত পা মাইরা কি রক্তাক্ত করিয়া ফেলাইছে। দেখুন, রাত পরে এমন না, আপনারা ওকে ছেড়ে দিন। ওইটারে কেমন জানি চিনা চিনা লাগতেছে। কেন বলতো? সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে ভাবতে শুরু করলো। জাঙ্কুক এই ফাঁকের কাছে গিয়ে থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। ওনারা তোমাকে অপবিত্র, নষ্টা, ধর্ষিতা কি কারণে বলেছে তা আমার জানার বিন্দু মাত্র ইচ্ছা নাই, তবে এই বদনাম ঘোষণার পথ অবশ্যই আমার জানা আছে। জাঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে উঠে দাঁড়ালো আর চিৎকার করে বলল, আমি রাত পরীকে বিয়ে করব, তাতে সে ধর্ষিতা হলেও আমার কোনো যায় আসে না। ভালোবাসবে তো আমায় রাত পরি? অসম্ভব। তোমার আসল পরিচয় না বিবাহিত না অবিবাহিত, হয়তো কারোর স্বামী, আবার নয়তো কারো জন্মদাতা পিতা। শহরে থাকো নাকি গ্রামে, তোমার সমাজের সাথে আমাদের সমাজের যায় কিনা, তোমার নিজস্ব পরিচয় সব তুমি ভুলে গেছো। আমি তোমার সরলতার সুযোগ নিতে পারবো না। তে আমার দিকে তাকাও। জাঙ্কুক তের মুখটা নিজের মুখের সামনে আনলো। আমার আগের স্মৃতি কিছু মনে নেই, তবে আজ থেকে তুমি আমার শুরু, আমার শেষ। না না, আমি পারবো না। প্লিজ, তোমার মা বাবা কথাটা একবার ভাবো। সুবিনের মায়া ভরা মুখটা দেখলো। রাজি হয়েছে, পরে সব ঠিকঠাক করে নেওয়া যাবে। নাটক বন্ধ করে বিয়ের প্রস্তুতি নাও। এক প্রকার বাধ্য হয়ে সেদিন জাঙ্কুককে বিয়েটা করে ফেলে। আজ 2 দিন হলো জাঙ্কুকের দেহটা সমুদ্রের অতল তলায় তলিয়ে গেছে। আরে নিজের সর্বস্ব শক্তি দিয়ে জাঙ্কুকের খোঁজ চালিয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো ম্যাম, বলুন। খোঁজ পেলে জিয়ন জাঙ্কুকের? এখনো পাইনি, তবে আমাদের ধারণা উনি বেঁচে আছেন আর এই শহরে আপাতত নেই। ও যদি মহাশূন্যেও থাকে, আমার ওর খোঁজ চাই, যেভাবেই হোক। কাজটা হাসিল করো, এর পরিবর্তে মোটা মাইনে বুঝে নাও। আয়ো ফোনটা রেখে চোখে মিথ্যার অশ্রু নিয়ে আরেককে জড়িয়ে ধরলো। ড্যাড, জাঙ্কুক আমাকে একা ফেলে কোথায় চলে গেল? মা, চিন্তা করিস না, জাঙ্কুক ঠিকই ফিরবে তোর টানে। ওকে ফিরতেই হবে।
সুগা দৌড়ে এসে টিভি অন করলো। জিমিন খুনসুটি করে রান্না করছিল। মা, জিমিন তাড়াতাড়ি আসো, এই বিড়াল গলার স্বর নামা, না হলে এই চাকু দিয়ে গলা কাটবো। উফ, চল না দেখি সুগার ডাকছে কেন। জিম আগে যাচ্ছিল। জিমিন রান্নাঘর থেকে জলের গ্লাস আনতে টিভিতে খবরটা দেখে সঙ্গে সঙ্গে গ্লাসটা হাত থেকে মেঝেতে পড়ে যায়। জিওন কোম্পানির বর্তমান সিইও জিওন জাংকুক, যার 2 দিন আগে বিয়ে ছিল দেশের সর্বোচ্চ মডেল আয়ুর সাথে, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ে করতে যাওয়ার সময় বুসান হাইয়ের ব্রিজের একটি পিলারের সাথে ধাক্কা খায় গাড়িটি। গাড়িটি রোডের পাশে দুমড়ে মুচড়ে পড়েছিল, তবে ওনার দেহ এখনো পাওয়া যায়নি। বিশেষজ্ঞ কোরিয়ান পুলিশের অনুমান জিওন জাংকুক উনি আর বেঁচে নেই। ওটা শোনা মাত্রই জিন হার্ট অ্যাটাক করে। জিনকে আঁকড়ে ধরে কান্না করছে আর বারবার বলছে, সবকিছু জন্য একমাত্র আমি দায়ী। আমি কেন সেদিন দাদা ভাইয়েরকে এত বড় একটা অভিশাপ দিলাম। রাগ করে বিয়ের সব আয়োজন মাঝপথে ফেলে রেখে চলে আসলাম। সুগা, বাবা বাবা, ওনার কিছু হয়নি তো? বাবাকে ছিল দাদা ভাইয়ের সাথে। জিমিন, মাথা ঠান্ডা করো, আগে মাকে হসপিটালে অ্যাডমিট করে তারপর জিওন বাড়িতে গিয়ে ড্যাডের খবর নেব। সুগা জিমিনকে কিছুটা শান্ত করে অ্যাম্বুলেন্স ডেকে জিনকে তৎক্ষণাৎ হসপিটালে অ্যাডমিট করায়। ডাক্তার জিনের কন্ডিশন দেখে আজই হার্ট অপারেশন করতে হবে বলেছে। দুজনেই হসপিটালে জিনের কেবিনের রুমের সামনে একটা বেঞ্চে বসে আছেন। জিমিন সুগার কাঁধে মাথা দিয়ে কান্না করছে। সুগা, আমার সুখের সংসার কার কালো ছায়া পড়লো, সব ছিন্ন ধ্বংস হয়ে গেল। জিমিন, মায়ের অপারেশন সন্ধ্যে 7টার দিকে স্টার্ট হবে। এখন 1টা বাজে। তুমি হসপিটালের কাউন্টার্সের দিকটা সামলাও, আমি এই ফাঁকে ড্যাডকে দেখে আসি। জিমিন মাথা নাড়ল। সুগা জিমিনের কপালে ভালোবাসার পরশ দেয়। এই নাও ক্রেডিট কার্ডটা। জিমিন কার্ডটা নিতে সুগা জিওন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সুগা জিওন বাড়ির সামনে গাড়ি থামিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে বারবার গার্ডরা তাকে আটকে দেয়। তোমরা আমার পরিচয় পজিশনটা কি ভুলে গেছো? না সুগা স্যার, তবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই অপরাধী আমি, যার কারণে নিজের ঘরে প্রবেশের অধিকার পাচ্ছে না। অপরাধ? সুগার সামনে তাকিয়ে দেখলো আয়ু আরএমকে ধরে গেটের কাছাকাছি আনছে। ড্যাড, কেমন আছো তুমি? কেন এসেছো এখানে? কি বলছো এসব? জাঙ্কুকের এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, এখন আমরা যদি তোমার পাশে না থাকি তাহলে কে থাকবে? তোমার শাশুড়ি স্ত্রীর অভিশাপের জন্যই তো আমার নিরীহ ছেলেটার প্রাণ হারালো। এখন দেখতে এসেছো আমি বেঁচে আছি না মরে গেছি? আমি বেঁচে আছি, আর এই সম্পত্তি পাওয়ার জন্য তুমি ওদের উস্কেছো, সোনার সংসারটা ভেঙেছো, তাই না? তাহলে শুনে রাখো, এই বিশাল সম্পত্তি আমি অনাথ আশ্রমে দান করব, তাও আমি তোমাকে এক কানা করিয়ে দেব না। যথেষ্ট অপমানিত হয়ে ফিরে এলো হসপিটালে। সুগার কালো মুখ, লাল চোখ দেখে জিমিনের বুঝতে বাকি নেই কি হারে অপমান করা হয়েছে তার স্বামীকে। মায়ের অপারেশন স্টার্ট হয়েছে। জিমিন দেয়ালে হেলান দিয়ে বসে আছে, চোখের জল ফেলছে। আর চাঁদ লাল রক্তবর্ণ ধারণ করেছে, সঙ্গে মৃদু মৃদু বাতাস। তাই বাসর ঘরে ঘোমটা টেনে বসে আছে, অপেক্ষা করছে তার দুষ্টু খরগোশের জন্য। যে গ্রামের বাড়ি সেইখানকার সমাজ ব্যবস্থা খুবই অনুন্নত, আর তেরা অতিরিক্ত গরিব হওয়ায় ডিজিটাল কোনো আসবাবপত্র তাদের বাসায় ছিল না। এই কারণে বাইরের মৃদু হাওয়ায় জাঙ্কুক বসেছিল। ঘরে প্রচন্ড গরম। জাঙ্কুক জন্ম থেকে আভিজাত্যের মধ্যে বড় হয়েছে, আজীবন এসির মধ্যে থেকেছে, একদম গরম তার সহ্য হয় না। বাবা, রাত গভীর হয়েছে, মেয়েটা অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছে, এবার ঘরে যাও। জাঙ্কুক এই অঞ্জনের কথায় উঠে তের রুমে গিয়ে দরজা ভেজি তের পাশে গিয়ে বসলো। রাত পড়ি। জাঙ্কুক নিজের হাত দিয়ে তের মুখের ঘোমটাটা সরিয়ে দিচ্ছে। এই প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়ে তে কেঁপে উঠে বিছানার চাদরটা খামচে ধরল। দেখো রাত পড়ি, আমার তোমাকে ভালো লাগে, তবে ভালোবাসি না। এক রাতের দেখায় ভালোবাসা হয় তা বলাও ভুল, তবে যতদূর নিজের চোখে দেখলাম তোমার জীবনে বহু কষ্ট আছে, আমি সেগুলো যত সম্ভব দূর করব। তারপর ভালোবাসা, দিন আস্তে আস্তে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠবে।
অতীত ভুলে আবেগের বশে মানুষত্বের খাতিরে আমার মতো অভাগিনীকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছো। এর বেশি যে সুখ আমার কপালে সইবে না। জাঙ্কুক মিষ্টি হেসে তের কপালে চুমু দিল। তুমি বিছানায় ঘুমাও, আমি মাটিতে শুয়ে পড়ি। না, আমরা তো স্বামী স্ত্রী একসাথেই ঘুমাবো, চল শুয়ে পড়ো। বিছানার এক পাশে জাঙ্কুক, অন্য পাশেতে শুয়ে পড়ে, পাড়ি দেয় ঘুমের দেশে। ইয়ঙ্গি, মিসেস জিয়ন ছেলের শোক সামলাতে না পেরে কবে চলে গেছেন। কবে সুস্থ হবে নাকি আদৌ হবে না, কোনো প্রকার আশা আমরা দিতে পারবো না। তবে ঈশ্বরের উপর ভরসা রাখুন আর সর্বদা খেয়াল রাখবেন। ডাক্তার চলে যেতেই সুকাচিনের হাতটা শক্ত করে ধরে বলল, মা, আমার বিশ্বাস জাঙ্কুকের কিচ্ছু হয়নি। ও কোথাও না কোথাও ঠিকই আছে। 100টা হাতির শক্তি, সূর্যের মতো দীপ্ত পুরুষ কখনো এইভাবে হারিয়ে যেতে পারে না। শুধু অপেক্ষা করুন, ও ঠিক সবাইকে চমকে দিয়ে ফিরে আসবে। আর সেই আশাটাই সবার সুখের, জাঙ্কুকের বাঁচার কারণ হয়ে উঠবে। ঘুম থেকে উঠে বাইরে এলো, চারিদিকে মিঠে আলো, কোকিলের ডাক। মা, রাত পরি কোথায়? রাত পরি? কার কথা বলছো বাবা? আমার বউ দে, ও তো সকাল 5টায় উঠে পরের বাসাতে কাজ করতে গিয়েছে। কখন আসবে দে? চলে আসবে। তুমি বরং চোখ মুখ ধুয়ে কালকের বাড়ি খানা ভাত আছে, খেয়ে নাও। না না, আমি সকালে ভারী কিছু খাই না। আমি তো ব্যানানা মিল। মাথায় হাত দিয়ে কিছু মনে করার বৃথা চেষ্টা করলো। ওর অতীত তবে সবই যে ধোঁয়াশা। তুমি উঠে পড়েছো? জাঙ্কুক দরজার দিকে তাকিয়ে দেখলো এই শাখের ঝুড়ি কোমরে করে নিয়ে আসছে। তুমি আমাকে না ডেকে ভোরবেলায় চলে গেলে কেন? জানো, ঘুম থেকে উঠে আমি সারা ঘরে খুঁজেছি তোমায়। এই মিষ্টি হেসে ছুরিটা নামিয়ে জাঙ্কুককে টেনে পুকুর পাড়ে নিয়ে আসে। জাঙ্কুকের হাতে নিম ডাল ধরিয়ে দেয়। এই নাও, দাঁত মাজো। জাঙ্কুক পুরো বুঝকে তের দিকে তাকালো। ধরো। কি হলো, হাতে নাও। না মানে, এটা কিভাবে ব্যবহার করব? এইটা দিয়ে মুখের 32 পাটি ঘষে ঘষে মাজে। যেমন ছাইবালি দিয়ে বাসন ধুই কাচের মতো চকচক করে, তেমনি এইটা দিয়ে দাঁত মাজলে মুক্তার মতো দাঁতগুলো চকচক করবে। এর কথা জাঙ্কুকের মাথার উপর দিয়ে যাচ্ছে। থাক, আমি করে দিচ্ছি। নিম ডালটা জাঙ্কুকের হাত থেকে নিয়ে নিজের মুখ দিয়ে ছাল ছাড়িয়ে দিল। এবার দাঁতগুলো বার করো। জাঙ্কুকের কথা মতো হা করে। জাঙ্কুকের দাঁতে নিম ডাল ঘষতে জাঙ্কুক লাফিয়ে ওঠে। ডিসকাস্টিং, ছিছি। তেতো, বাচ্চাদের মতো না করে দাঁত মাজো। তের ধমকে জাঙ্কুক ভালো ছেলের মতো মুখ ধুলো। চলো স্নান করবে। এত সকালে? সকাল কোথায়? 10টা বাজে। চলো। জাঙ্কুককে ধরে পুকুরে নামাই। হোয়াট দ্য? জলটা কি ঠান্ডা! আমার আপনি উঠে গেল। এক ডুব দিয়ে ওঠো। না না, আমি পারবো না। জাঙ্কুক উঠতে গেলে তে জাঙ্কুককে জড়িয়ে ধরে একসাথে পুকুরে ডুব দিয়ে উঠলো। জাঙ্কুক প্রচন্ড কাঁপছিল, তাই তে গামছা জাঙ্কুকের গায়ে জড়িয়ে দিল। এই নাও জামা। জাঙ্কুক টেপ থেকে গেঞ্জি হাফ প্যান্ট নিয়ে করুণ দৃষ্টিতে তাকালো। চেঞ্জ করবো কিভাবে? চেঞ্জ কেডা? আমি জামা পাল্টাবো কোথায়? ওই তো ওইখানে। জাঙ্কুক তাকিয়ে দেখলো বাঁশের বেড়া দিয়ে চারিদিকটা ঘেরা স্নানাগার, সামনে একটা পর্দা লাগানো। রাত পরে এখানে জামা পাল্টানো আমার পক্ষে সম্ভব নয়। সবটাই দৃশ্যমান। এর থেকে ভালো আমি বরং এখানে ড্রেসটা চেঞ্জ করছি। এবার নানা চলো। জাঙ্কুককে টেনে সেই বাথরুমে নিয়ে পর্দা দিয়ে সামনে দাঁড়িয়ে পড়লো। এবার জামা পরো, আমি পাহারা দিচ্ছি। জাঙ্কুকের বাথরুম থেকে সারা শরীর গোলাচ্ছে। মেঝেটা ভাঙা ইট দিয়ে তৈরি। একটা কলও আছে যেখান থেকে জল পড়ছে অনবরত। সেটা শ্যাওলা কালচে বর্ণ ধারণ করেছে। জাঙ্কুক কোন রকমে জামা কাপড় চেঞ্জ করে বাইরে বেরিয়ে বমি করছে। আমার মনে হয় উনি খুব বড় লোকের ছেলে, তাই হয়তো গ্রামের আদব কায়দা কিচ্ছু জানে না। এই নিন জল। জাঙ্কুককে সারা মুখে জলের ছিটে দিল। জাঙ্কুক এখন মোটামুটি সুস্থ। আমাদের গ্রামটা খুব সুন্দর। চারিদিকে পাহাড়, সমুদ্র, ছোট ছোট খাল বিল দিয়ে ভরা। সিনেমার মতো। জানো, এখানে অনেক হিরো হিরোইনরাই শুট করতে এসেছে। শুট না, শুট। ওই হবে একটা। জাঙ্কুকের হাতটা ধরে পায়ে হেঁটে সারা গ্রাম, সর্ষে ক্ষেত, নদীর পার সব দেখালো। চলো বাড়ি ফিরতে হবে। জাঙ্কুকের গভীর কণ্ঠ শুনে থমকে গেল। মনে হয় ঝড় উঠবে।
চলো না সামনের বটগাছের কুঠিরে আশ্রয় নিই। দুজন কুঠিরের কাছাকাছি পৌঁছানোর পরে ঝড় বৃষ্টি শুরু হলো। রাত পরে খুব খুব শীত করছে। চাঙ্কুকের সারা শরীর ভিজে গেছে, খুব কাঁপছে। তের এই দৃশ্য দেখে চাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনের মধ্যে দূরত্ব 2 ইঞ্চি। চাঙ্কুকের মুখের দিকে তাকালো। তের সারা মুখে বৃষ্টির জল চুইয়ে পড়ছে। তেকে দেখতে অসম্ভব সুন্দরী লাগছে। চাঙ্কুক একটা ঘরে পড়ে গেল। ক্যান আই কিস ইউ? তে কথার উত্তর দেওয়ার আগে চাঙ্কুকদের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আস্তে আস্তে গলায় নেমে এসে ভেজা চুমু দিতেই বজ্রপাত শুরু হলো তীব্র গতিতে। দুষ্টু খরগোশ, কি করছো? তে হুঁশে ফিরে চাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে গভীর বৃষ্টির মধ্যে দুজনে দৌড়ে বাড়িতে এলো। তে চাঙ্কুকের শরীরে হাত দিয়ে দেখলো চাঙ্কুকের প্রচন্ড জ্বর। তে এক মুহূর্ত দেরি না করে চাঙ্কুকের পোশাকটা পাল্টে সারা রাত জলপট্টি দিল। টানা 12 দিন পর চাঙ্কুক সুস্থ হলো। এই 12 দিনে তে আদর্শ স্ত্রীর মতো চাঙ্কুকের সেবা করেছে, যা দেখে চাঙ্কুক না চেয়েও তের প্রতি আসক্ত হয়ে পড়েছে, ভালোবেসেই ফেলেছে। তে, আজ থেকে তোমাকে পরের বাসায় কাজ করতে হবে না। তে মিষ্টি হেসে চাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, তাহলে সংসার চলবে কি করে শুনি? আমি কাজ করব। তোমাদের গ্রামের শস্য শাকসবজি শহরে ড্রাইভ করে নিয়ে যায়। ওনার সাথে আজ কাজের ব্যাপারে কথা বলতেই উনি আমাকে ট্রাক চালানোর প্রস্তাব দেয়। থতমত খেয়ে গেল তে। কি বললেন? আপনি ট্রাক চালাবেন? হ্যাঁ, চালাবো। আগে কোনোদিনও গাড়ি ঘোড়া চালিয়েছেন? একটু মনে করে দেখুন তো। তুমি এত চিন্তা করো না, আমি পারবো। না না, পুরোপুরি সুস্থ হও, তারপর ভাবা যাবে। তে, আমি তোমার স্বামী। স্বামী হয়ে বিয়ে করে স্ত্রীকে যদি সুখেই না রাখতে পারি, তাহলে কিসের পুরুষ? সারাদিন ঘরে বসে শুয়ে শুয়ে মজা নেব, আর তুমি রোদের মধ্যে পড়ে জ্বলে আমাদের মুখে অন্ন তুলে দেবে, সেটা তো হয় না। কিন্তু চাঙ্কুক তের ঠোঁটে গাঢ় করে একটা চুমু এঁকে দিয়ে বলল। তে লজ্জায় লাল হয়ে গেছে। এবার আমাকে যেতে হবে। আজ থেকে কাজ শুরু করবেন? চাঙ্কুক থেকে কোল থেকে নামিয়ে জামা পরতে পরতে উত্তর দিল, শুভ কাজে দেরি কিসের? চাঙ্কুক প্রতিদিন গ্রামের ফসল শহরে ডেলিভারি করতে যায়। একটানা 6 ঘন্টা ট্রাক চালানোর পর সে যে পরিমাণ অর্থ উপার্জন করে তা দিয়ে ভালো মতো সংসারটা চলে যায়। চাঙ্কুকের নির্দেশে তে পরের বাসাতে আর কাজ করতে চায় না, কিন্তু ঘরে বসে খেজুর পাতা দিয়ে মাদুর তৈরি করে আর সেটা দোকানে বিক্রি করে সুবিধের চিকিৎসা চালায়। জাঙ্কুকও খুশি তের সিদ্ধান্তে। খুব ভালোভাবে 3 মাস কাটে তেকুকের বৈবাহিক জীবন। তারা স্বামী স্ত্রী শারীরিক বন্ধনে আবদ্ধ না হলেও একে অপরকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। আজ জাঙ্কুকের শহর থেকে গ্রামে ফিরতে রাত 2টো বেজে যায়। শীতকালীন হাওয়া, চারিদিকে ধোঁয়াশা, গ্রামের পথে আলো নেই, পাশাপাশি রাস্তাটা বড্ড খারাপ, এবড়ো খেবড়ো। তেই মনে হয় আমার জন্য চিন্তা করছে। চাঙ্কুক জানলার বাইরে চোখ দিতে গাড়িটা একটা গর্তের সাথে ধাক্কা খায়। চাঙ্কুক কোনো মতে ট্রাক্টরটাকে আস্ত রাখতে পারলেও নিজের মাথায় বিশাল আঘাত পেয়ে ওই অবস্থাতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সারা উঠানে পায়চারি করছে, এক অজানা অনুভূতির সৃষ্টি। ভালোবাসার মানুষটাকে হারানোর ভয় কাজ করছে অনবরত। টিয়াপু, টিয়াপু, পচা, তুই এত রাতে কি হয়েছে? তে প্রচন্ড উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমাদের রাজকুমারের অ্যাক্সিডেন্ট হয়েছে। জাঙ্কুকের মতো তেজস্বী পুরুষ, বলিষ্ঠ শরীর, সাদা দুধে আলতার মতো গায়ের রং। এই গ্রামের লোকেরা রূপকথার রাজকুমার নামে ডাকে ওকে। ভীষণ হারে জলে তের উপর এই গ্রামের প্রত্যেকটা মহিলারা, তার মধ্যে মেয়েরাও যে খুব একটা বাদ যায় না। তের হাত পা কাঁপছে। না না, এটা হতে পারে না, চলো আমার সাথে। এই বাচ্চাটার হাত ধরে ঘটনাস্থলে পৌঁছানোর আগে গ্রামের কয়েকটা মানুষ জাঙ্কুককে হসপিটালে অ্যাডমিট করিয়েছে। সবার কাছ থেকে হসপিটালের ঠিকানা নিয়ে পৌঁছায়। ততক্ষণে ডাক্তার জাঙ্কুকের মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। জাঙ্কুক মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে গভীর ভাব নিয়ে বসে আছে। জাঙ্কুকের অবস্থা দেখে তের চোখ থেকে অনবরত জল পড়ছে। তে দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরতে গেলেই জাঙ্কুক কিছুটা দূরে সরে যায়। তের মনে তৎক্ষণাৎ একটাই প্রশ্ন মাথা চাড়া দিয়ে ওঠে, আর তে বেশি না ভেবে করেও ফেলে, আপনার সব মনে পড়ে গেছে? হ্যাঁ। জাঙ্কুকের কথা শোনা মাত্রই তের পিঠ দেয়ালে ঠেকে যায়। আপনার পরিচয় কি?
আমি জিওন নামজনের একমাত্র ছেলে জিওন জাংকুক। আপনি কি বিবাহিত? না। এর বুক থেকে পাথরটা অবশেষে সরল। কিন্তু জাংকুক বাইরে তাকিয়ে দেখলো যারা জাংকুককে ভর্তি করেছে তারা সবাই কেবিনে কান থেকে তাদের কথা মনোযোগ সহকারে শুনছে। এমনকি হসপিটালটা পৌরসভার চত্বরে অবস্থান করায় ডক্টরসরা জিওন জাংকুককে চিনতে পেরেছে, তাই সমস্ত মিডিয়াকে খবরও দিয়েছে ওরা যে কোনো মুহূর্তে এসেও পড়বে। এই কারণে জাংকুক তের সাথে বোঝাপড়া করতে চায়। জাংকুক ওঠার চেষ্টা করতে গেলে তে দৌড়ে এসে জাংকুককে ধরতে যায়। জাংকুক তেকে থামিয়ে দরজা বন্ধ করে বাঁকা এসে তেকে টেনে কোমর চেপে ধরে বসায়। তের চোখ বেরিয়ে আসার মতো অবস্থা। পৃথিবীটা অনেক সুন্দর, একদম রূপকথার রাজ্যের মতো, যেখানে অর্থ, ঐশ্বর্য, অট্টালিকা নামডাক না থাকলেও মানুষ এই কুড়ে ঘরে দুমুঠো ভাত খেয়ে ভালো থাকতে পারে, শুধু যদি সেই রাজ্যে তোমার মতো একটা দামি উপহার থাকে। রাত পড়ি। জাংকুকের কথা শুনে পুরো শকড। আমি একজনকে ভালোবাসতাম, দুমড়ে মুচড়ে গেল তের ভেতরটা। জানোতে, আমাদের সম্পর্কটা থাকাকালীন ও বহু পুরুষের সাথে লাভ মেকিং করত। এই দুই চোখ সেসব শারীরিক অশ্লীল দৃশ্য দেখেছে, অন্য পুরুষের দেহের সাথে লিপ্তে ছিল। এমনও দিন গেছে সারা রাত সেই সব দৃশ্য দেখে নির্ঘুমে কাটিয়েছি। আমি চাইলে ছেড়ে দিতে পারতাম, কিন্তু ছাড়িনি। প্রথম কারণটা আমার জেদ, ওকে উচিত শিক্ষায় শিক্ষিত করাটা। দ্বিতীয়, প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম ওর মার কাছে। মৃত্যুর শেষ দিনে উনি ওর দায়িত্ব আমার উপর তুলে দিয়ে বলেছিল ওকে দেখে রাখতে। এই প্রতিশ্রুতির জন্য ওকে ভালোবেসে আগলে রাখতে চেয়েছিলাম। মনকে বোঝাতাম একদিন না একদিন ভালো তো আমাকেই বাসবে। সময় ঝড়ের গতিতে এগোলো, কিন্তু আমি ভুল প্রমাণিত। নিজেকে দোষী পদে পদে মনে হতো। যতই অভিমান রাগ বাড়ছিল, মার বোনের ওপর তা বয়ে যেতে শুরু করলো। তবে জানো রাত পড়ি, আয়ু মুখে ভালোবাসার কথা বললেও মন তার অন্য কথা বলতো। তাই রাগে বসে সিদ্ধান্ত নিই বিয়ে করার। বর্ষাতে বেরোতে হাইওয়ে পুলে আমার অ্যাক্সিডেন্ট হয়। আমি নিজেকে বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপ দিই। তারপরে বেঁচে থাকার আসল কারণটা খুঁজে পাই। আমি জানি তোমাকে রেপ করা হয়েছে, এতে তোমার তো কোনো দোষ নেই। তুমি ফুলের মতো স্নিগ্ধ। এবার সময় এসেছে আমার ছোঁয়াতে তোমাকে পবিত্র করার, আমার মধ্যে বিলীন করে নেওয়ার, তোমাকে জিওন জাংকুকের আদর্শ অর্ধাঙ্গিনী তৈরি করার। জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে। আমি তোমাকে কারোর সাথে ভাগ করতে পারবো না, তুমি একান্তই আমার, শুধু আমারই। ওই আয়ুর না, আয়ুর তো আমি কোনোদিনই ছিলাম না, ও শুধু আমার কর্তব্য ছিল। তবে আমি তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে খুব ভালোবাসি দুষ্টু খরগোশ। জাংকুক থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, অসংখ্য ভালোবাসার চুমুতে ভরিয়ে দিল মুখখানা। হ্যালো হ্যালো, কে? জিওন জাংকুক। স্যার, আপনি বেঁচে আছেন? সশরীরে বেঁচে না থাকলে তোমাকে কল করতাম কিভাবে? সরি স্যার। মন দিয়ে শোনো, এই মুহূর্তে আমি সুন্দরবন এলাকার সোনাঝুরি নামক একটি ছোট্ট গ্রামের সাউথ ইস্ট হসপিটালে আছি। আমরা এক্ষুনি পৌঁছাচ্ছি। না, তোমাকে ফোন করার পেছনে আমার উদ্দেশ্য অন্য কিছু। ডাক্তাররা আমাকে চিনতে পেরে অল মিডিয়াকে ইনফর্ম করেছে। আমি এই মুহূর্তে এইসবের সম্মুখীন হতে চাই না, এই কারণে আমার তোমাকে প্রয়োজন। অর্ডার করুন স্যার, 1 আওয়ার্স এর মধ্যে কার পাঠাও, দেন মিডিয়াকে সামলাও। জাংকুকের আজ্ঞা অনুসারে নেটওয়ার্কের কানেকশন স্লো করে দেওয়ার ফলে রিপোর্টাররা গ্রামের মাঝ বরাবরই দাঁড়িয়ে পড়ে। জাংকুক এই সুযোগটা কাজে লাগিয়ে তার গোটা পরিবার সহ জিওন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। বাবা, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? আমার বাড়িতে। জাংকুকের গাড়ি জিওন ম্যানশনের সামনে থামলো। তের সহিত তো চোখ বেরিয়ে আসার মতো অবস্থা। এইতে আমাকে চিমটি কাটতো। তে বাড়ির দিকে তাকিয়ে সহিকে চিমটি কাটে। সই লাফিয়ে উঠে জাংকুকের সামনে গিয়ে বলল, বাবা তুমি এই বাড়িতে কাজ করো? আচ্ছা, কত টাকা বেতন দেয়? তুমি এই মহলে আমাকে একটা কাজের জোগাড় করে দিতে পারবে? তাহলে
তেমাকে আর কাজ করতে দিতাম না। ওই সংসার আর আমার স্বামীর খরচ আমি একাই চালাতাম। জাঙ্কুক সোহির কথায় জবাব না দিয়ে থেকে কোলে তুলে নিয়ে সোহিকে চোখের ইশারায় পেছনে আসতে বলে গেটের সামনে যেতেই গার্ডরা জাঙ্কুককে দেখা মাত্রই দৌড়ে গেটটা খুলে মাথা নত করে দাঁড়ালো। ড্যাড, ড্যাড, ড্যাড! আয়ু আরিনকে প্রেশারের ওষুধ খাওয়াতে যাওয়ার সময় জাঙ্কুকের ডাকে দুজনে একে অপরের দিকে তাকিয়ে নিচে নামলো। জাঙ্কুক, তুমি জাঙ্কুক? জাঙ্কুক, ওকে? জাঙ্কুক তীর দিকে তাকালো। আমাকে নামান, ওনারা এভাবে তাকিয়ে আছে, আমার লজ্জা লাগছে। জাঙ্কুক হেসে দেখে নামিয়ে দিল। জাঙ্কুক, উত্তর কেন দিচ্ছ না? ওকে, শাট আপ, ম্যাম বলে সম্মান করো। জাঙ্কুক, আমি জানতাম আমার ছেলে কিছু হতে পারে না। জাঙ্কুক আরিনকে জড়িয়ে ধরাতেই আরিনের বুকে যত জমানো কষ্ট ছিল তা কান্নার আকারে প্রকাশ নিল। আমার মনে হয় উনি তো জামাইরে অনাথ আশ্রম থেকে আনছে, ও হয়তো এই বাড়ির দেখাশোনার কাজ করে, তাই চুপটি করে দাঁড়িয়েছিল। জাঙ্কুক, ওকে, অ্যানসার মি, ড্যাম ইট! জাঙ্কুক হাতের মুষ্টি শক্ত করে নিজের ঠোঁটে আঙুল দিয়ে আয়ুকে চুপ থাকার ইশারা করে। জাঙ্কুক এবার তের কাছে গিয়ে তের হাতটা শক্ত করে ধরে বলে, ড্যাড, I am married and she is my lifeline. My love, জিয়ন তেহং। আয়ুর মাথায় বাজ পড়ল। আরিন জাঙ্কুকের কথা শোনা মাত্র তের মুখের দিকে একভাবে তাকালো। বাবা, এইভাবে মেয়েটাকে মাঝপথে ছেড়ে দিলে ওর আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না। এই তাই না? আপনিও সৌন্দর্য দেখে পাল্টে খেলেন। উনি আমাকে বলেছে ভালোবাসেন, আর এখন জোরে কেঁদে ওঠে। জাঙ্কুকের কান্না থেকে হেসে দেয়। বাহ, অন্যের কষ্ট দেখে হাসছেন, আপনি খুব খারাপ একটা লোক। বাবা, আমরা আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, চলো। সোহি সুবিনকে ধরে বাইরে যেতে গেলে আয়ুতের হাতটা শক্ত করে ধরে দেখে একটা থাপ্পড় মারে। চোটটা তের গালে দিলেও ব্যথা জাঙ্কুক অনুভব করে। আয়ু, এই জীবন জাঙ্কুকের রানী, তোমার এত বড় সাহস হলো কিভাবে এই বাড়ির বউকে চড় মারার? এই রে, আমার মাথা ঘোরাচ্ছে, ওরা কি বলছে? জাঙ্কুক আয়ুকে টেনে কষিয়ে একটা থাপ্পড় দেয়। নিজের সীমা অতিক্রম করো না, ভুলে যেও না আমার দয়াতেই তোমার এত নাম ডাক। যদি বেশি বাড়াবাড়ি করো মগডাল থেকে নামিয়ে মাটিতে মিশিয়ে দেব। মেড, তোমরা ওনাদের দোতলায় থাকার ব্যবস্থা করো। চলো আমার সাথে। মেড সোহিকে নিয়ে উপরে উঠে যায়। জাঙ্কুকও দেখে নিয়ে নিজের রুমে যায়। ড্রয়িং রুমে এই মুহূর্তে আয়ু আর নামজুন মুখোমুখি দাঁড়িয়ে। ড্যাড, তুমি তো আমাকে বলেছিলে জাঙ্কুক আমার জন্য ঠিকই ফিরবে। হ্যাঁ বলেছিলাম, আমার বিশ্বাস ছিল। তাহলে ওই আনকালচার গ্রাম্য যেখানে জাঙ্কুকের যোগ্য না, তাকে বিয়ে করলো আর তুমি মেনেও নিলে। আয়ু, আমি তোমাকে একবারও কি বলেছিলাম জাঙ্কুক ফিরবে তোমাকে বিয়ে করার জন্য? না, বলিনি। বলেছিলাম জাঙ্কুক তোমার ভালোবাসার টানে ফিরবে, আর সেই ভালোবাসাটার নাম ছিল কর্তব্য, তোমার মায়ের প্রতি শ্রদ্ধা, জ্ঞানের। ড্যাড, ড্যাড না, আঙ্কেল। কিন্তু আমার সাথে জাঙ্কুকের বিয়েটা, এটা তো পুরো বিশ্ব জানে। এইসব তোমাকে ভাবতে হবে না। জাঙ্কুকের চিন্তা ভাবনা তোমার ধারণার বাইরে। জাঙ্কুক থেকে রুমে নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে ফেললো। কে কি করছেন? ছাড়ুন। তোমাকে শিক্ষিত হতে হবে, স্মার্ট হতে হবে। তুমি বিশ্বের নামকরা বিজনেসম্যানের ওয়াইফ। তোমার সেই বিষয়ে কোনো আইডিয়া আছে? না, নেই। তুমি বোকার মতো নিজে আমার কথার মানে না বুঝে ভুলভাল বকলে। তুমি তো আমাকে ইংরেজিতে অস্বীকার করলে। জাঙ্কুকের গালটা ধরে কাছে টেনে এনে বলল, রাগ করনি, আমি বলেছিলাম আমি বিবাহিত আর আমার অর্ধাঙ্গিনী জীবন তেহিয়াং। এই উত্তরে কোনো জবাব দেওয়ার আগে জাঙ্কুক বলল, তোমাকে যতদিন না পারফেক্ট, স্মার্ট, এডুকেটেড তৈরি করতে পারছি ততদিন মিডিয়ার সামনে আনা যাবে না। আমি যে আমার বউটার অপমান কিছুতেই সইতে পারবো না। কান্না করে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলল, তুমি যেমন ভাবে করতে চাও করো, আমি তৈরি তোমার জন্য নিজেকে বদলাতে। জাঙ্কুক থেকে নিজের হাতে করতে শুরু করেছে। ঘরে 7টা টিউশন দেখেছে। তার পড়াশোনার প্রতি দিন দিন আগ্রহ বাড়ে। জাঙ্কুক থেকে সবচেয়ে বড় স্কুলে ভর্তি করেছে। জাঙ্কুকের অজস্র ক্ষমতার কারণে কেরিদের বয়স নিয়ে কোনো কথা বলতে পারেনি। এইভাবে আরো একটা বছর কাটে। দিন দিন যেন
জাঙ্কুক তের প্রতি আরো আসক্ত দুর্বল হয়ে পড়েছে, তাও নিজেকে সামলে রেখেছে, কারণ শারীরিক সম্পর্কে জড়ালে তের পড়াশোনার উপর প্রভাব পড়তে পারে। অন্যদিকে আয়ু জাঙ্কুকের খুশি দেখে নিজেকে সুস্থ রাখতে পারছে না, দিনের পর দিন সাইকো হয়ে যাচ্ছে। যা করার আজই করতে হবে, গটেড। পাকা হাসলো আয়ু। বাইরে বৃষ্টি হচ্ছিল, রাত 10টা বাজে। সুবিনের শরীরটা প্রচন্ড খারাপ হওয়াতে সোহি হসপিটালে রয়েছে, আরেক দেশের বাইরে। তে একাই বাড়িতে ছিল। প্লিজ ড্রাইভটা ফাস্ট করো। তে বাড়িতে একা থাকায় জাঙ্কুকের খুব চিন্তা হচ্ছিল। কে আপনি? আমাকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। তোমাকে কলঙ্কিত করলে আয়ু ম্যাম আমাকে 5 লক্ষ টাকা দেবেন। আয়ু, এইসব বেবি একদম কাছে আসবেন না, সরে যান। জাঙ্কুক বাসায় ঢুকলো। বাড়িটা অন্ধকার থাকায় মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে দৌড়ে নিজেদের রুমের দিকে যাচ্ছিল। আলোটা ছেলেটার চোখে পড়তেই তেকে বিছানায় টেনে তের উপরে ওঠে। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটায় তে চিৎকার করে ওঠার আগেই জাঙ্কুক এই দৃশ্য দেখে ফেলে। ইউ রাস্কেল, তোকে আজ আমি মেরেই ফেলবো। জাঙ্কুক ছেলেটাকে প্রচন্ড মারতে শুরু করে। ছেলেটার কাজ হাসিল হতে জাঙ্কুককে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে যায়। জাঙ্কুক নিজেকে বেশিয়ে বাড়ির মিটারের কাছে যেতে গিয়ে দেখে মেন লাইটকে যেন বন্ধ করে রেখেছে। জাঙ্কুক প্রচন্ড রেগে থাকায় এই থেকে মন না দিয়ে সারা বাড়ির লাইট অন করে গেটটা আটকে তে চুলের মুঠি ধরে টানতে টানতে 3 তলার একটা রুমে নিয়ে গিয়ে বিছানায় চেপে ধরে। যে নারীরা এক পুরুষে আসক্ত নয় তাকে আমি ঘৃণা করি, যেমনটা আয়ুকে করতাম। সে তুইও, তোর কটা লাগিতে একজনের হাতে ধর্ষিত হলি। আমি শারীরিক মিলন না করলেও মাঝে মাঝে এসে তোকে ছুতাম, তো এটাও তোর শরীরের চাহিদা মেটাতে পারলো না। আমার বর্তমানে অন্যের সাথে ছি, আজ তোর সব শখ মেটাবো আমি। এত বাজে ভাবে ধ্বংস করবো যে এরপর অন্য পুরুষকে ছোঁয়া তো দূরের কথা, তাদের মুখটা দেখলেও ভয় পাবি। আজ বড্ড খুশি, জাঙ্কুক আসতে সত্যিটা জানতে পারবে। জাঙ্কুক রাগে দাঁত কিরমির করে। জাঙ্কুক একটানে তের শরীরের পোশাকটা ছিঁড়ে ফেললো, চোখ বন্ধ করে নিল তে। জাঙ্কুক এখন বদ্ধ উন্মাদ পাগল। এলো পাথারি কামড়াতে শুরু করলো তের নরম শরীরে। হাতে কিছু নরম মাংসপিণ্ড ছুঁতেই খামচে ধরলো সেই জায়গাটা। তে নিজের মুখের শব্দ আটকানোর জন্য দাঁত দিয়ে ঠোঁট টিপে ধরলো। জাঙ্কুক মেতে উঠলো তেকে নিয়ে প্রাচীনতম আদিম খেলায়। সকাল 10টা। জাঙ্কুক সবেমাত্র চোখ খুলেছে, তবে তে পাশে নেই। জাঙ্কুক প্রচন্ড মাথা ব্যথা নিয়ে উঠে বিছানায় চোখ চেতেই মাথায় আকাশ ভেঙে পড়লো। আর মানে তে ভার্জিন কুমারী ছিল, ও ধর্ষণী হয়নি। জাঙ্কুক আজ পৃথিবীর সব থেকে সুখী পুরুষ। হ্যাঁ, সে দেখে ওইভাবেই মেনেছিল, কিন্তু মনের কোথাও না কোথাও একটা ক্ষোভ ছিল। তাই তো কাল অবিশ্বাসের বশে দেখে জোর করে। এখন থেকে কাছে পেয়ে সেই ভুলটা তার ভেঙে গেছে। জাঙ্কুক ফ্রেশ হয়ে সারা বাড়িতে তেকে খুঁজে কোথাও না পেয়ে হসপিটালে যায়। সেখানে গিয়ে দেখে সুবিন, সুহি কেউই নেই। তে তে আমাকে ফেলে কোথায় চলে গেলে তুমি? নিমেষেই ভেঙে পড়ে জাঙ্কুক। চোখ থেকে অনবরত জল পড়তে শুরু করে। আমার ভুলটাকে শোধরানোর সুযোগ দিলে না তে তুমি? জাঙ্কুক পিছনে ঘুরে দেখলো একটা সুদর্শন অফিসার। অফিসার জাঙ্কুকের হাতটা ধরে পাশে বসায়। তুমি হয়তো আমাকে চিনতে পারবে না, তবে আমি তোমাকে চিনি। অবাক হলো না জাঙ্কুক, ওকে শহরের সবাই চেনে। তেহাঙ্গের স্বামী তো তুমি। এবার হতবাক জাঙ্কুক। আজ তোমাকে আমি একটা কঠিন সত্যের সম্মুখীন করাই। আমি সুন্দরবনের পুলিশ স্টেশনের আইপিএস অফিসার জিয়ন হানসুক। তে আমার বাসাতে কাজ করত। একদিন রাতে আমি অফিস থেকে বাড়ি ফেরার পথে গ্রামের ভণ্ড কবিরাজের বাসায় তের চিৎকার শুনতে পাই। নিজেকে সংযত করে দরজাটা ভেঙে ফেলি। ওটা তের গায়ে হাত দিতে গেলে আমি প্রচন্ড আঘাত করে মারতে শুরু করি। সবটা সবাইকে বলে তের অপবাদ ঘোচাতে চেয়েছিলাম, তবে তেই না করে দেয়। গ্রামের মানুষজন নাকি ওকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছিল। ওদের এক ঘরে করে দেওয়ার ভয়ে তে আমাকে আটকে দেয়। তবে তোমার মতো মানুষকে পেয়ে ও সত্যি ধন্য। আজ আমার স্ত্রী ওয়াইনের ডেলিভারি। ওকে অ্যাডমিট করাতে এসে আবারও তের সাথে দেখা হয়। এই দেখো, ভুলেই গেছি, তে তোমাকে একটা চিঠি দিতে বলেছে। যে হোক, জাঙ্কুকের হাতে চিঠিটা দিয়ে পরবর্তী জীবনে শুভেচ্ছা জানিয়ে চলে যায়।
আমাকে দেওয়া অপরাধের সত্যতা যাচাইকরণের সাক্ষী একমাত্র তুমি, আমার স্বামী। আমি পবিত্র তোমার স্পর্শে। জাঙ্কুক, আমি চলে যাচ্ছি, তবে ফিরবো নতুন ভাবে, নতুন রূপে। অপেক্ষা করো। তবে হ্যাঁ, মাথায় রেখো, ওয়ার্কআউট করবে, নিজেকে স্ট্রং রাখবে তোমার জ্বলন্ত অগ্নিপিণ্ড বউটাকে সামলানোর জন্য। জাঙ্কুক চিঠিটা বুকে নিয়ে মিষ্টি হাসলো। এই 7 বছরে জিওন এন্টারপ্রাইজের পজিশন আরো দ্বিগুণ নামডাক অর্জন করেছে, কিন্তু তাও মাথায় হাত জাঙ্কুকের। বর্তমানে মডেলিং সেকশনের ভিড় খুব দুর্বল। থেকে বদনাম করতে আয়ু যে ছক কষেছিল তার পাশা উল্টে দিয়েছিল জাঙ্কুক। বিদেশে চলে যেতে আয়ুকে মানহানি, সম্পত্তি বাজেয়াপ্ত করার অভিযোগে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হয়। প্রভাব পড়ে মডেলিং এও। ওনারা কখন আসছেন? স্যার, মিস বি এবং তার পরিবার ইতিমধ্যে প্যারাডাইস হোটেলে উঠেছেন। আমার প্রশ্নটা হলো, ওনারা কখন স্টুডিওতে পৌঁছাবেন? হুকাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11:30 ছুঁই ছুঁই। স্যার, 12টার দিকে। ওকে, তুমি ওদের ট্রিট দাও, আমি টাইম টু টাইম পৌঁছে যাব। জাঙ্কুক রেডি হচ্ছিল। আজ মিস ভি এর সাথে ডিলটা ফাইনাল হলেই মডেলিং সেকশন একটা নতুন দিশা খুঁজে পাবে। বেবি। হ্যাঁ বেবি। বিলাল, তোকে না, তেকে বললাম। তে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ননদিনী, তোমাদের রোমান্টিক ঝগড়া একটু থামাও প্লিজ। তে সুগাকে ভেঙচি কেটে 13 মিনিট পর পর র্যাম্পে ওঠে। ওয়াও, গর্জিয়াস, মাইন্ড ব্লোয়িং। মিস বি মডেলিং জগতে আগুন লাগিয়ে দেবে। সো ড্যাড, বজ্জাত খরগোশ এখনো আসছে না কেন? জিমিন রাগী লুক দিতে সুগার ঢোক গিলে ভুগামের কাছে যায়। এটা ইনসাল্ট হচ্ছে না ব্যাড ভুগাম? জিওন কোম্পানির ইভেন্ট স্টার্ট হয়েছে 10 মিনিটের উপরে, কিন্তু যে কোম্পানির ওনার তারই কোনো পাত্তা নেই। কল হিম রাইট নাও। হ্যালো স্যার, আপনি কোথায়? কপালটাই খারাপ, এই শালার জ্যাম আজকেই লাগতে হলো। ভুগাম প্লিজ ওই দিকটা সামলাও, আমার আরো 20 মিনিটসের ওপরে লাগবে। ভুগাম সুগার দিকে তাকিয়ে বলল, ওকে আসুন। হ্যালো এভরিওয়ান, সুন্দর সন্ধ্যায় সবাইকে স্বাগত। আপনারা আমার ডিজাইন আর্টস ওয়ার্ক সম্পর্কে অবগত, কিন্তু বাস্তবে আমাকে কোনোদিনও দেখেননি। অবশ্য আমি নিজেই ধরা দিইনি। জিওন কোম্পানির মডেল হওয়ার ইচ্ছা আমার মনের গৃহিণীর বাসা বাঁধে। জিওন জাঙ্কুক অফার দিতে আমি কন্ট্রাক্ট সাইনও করি, সবার মুখোমুখি নিজের গুরুত্ব আর যোগ্যতা তুলে ধরার জন্য। জাঙ্কুকের আজকের প্রজেক্টটা বিশাল গুরুত্বপূর্ণ, হাতে চাঁদ পাওয়ার মতো। গাড়ি আর্টস হাউসের সামনে থামতেই জাঙ্কুক এক দৌড়ে সোজা হলে পৌঁছায়। লং একটা গ্রাউন্ড পরে বক্তব্য শেষ করে স্টেজ থেকে নামতেই অনেকটা অন্যমনস্ক হয়েছিল। জাঙ্কুক ঝড়ের গতিতে দৌড়াতে ধাক্কা খায় দুজনের পৃথিবী থমকে যায়। তের কোমরে বাহুর চাপ আরো শক্ত হয়, কেঁপে ওঠেও। মিস্টার জিয়ন, মিসেস জিয়ন আপনাকে ছেড়ে যাওয়ার সময় একটা বার্তা দিয়ে গিয়েছিল, নিজেকে শক্তিশালী রাখবেন হটের স্ত্রীকে সামলানোর জন্য। তবে মনে হয় শক্তির ক্ষয় হয়েছে। জাঙ্কুক তাড়াতাড়ি থেকে ছেড়ে টাই ঠিক করতে করতে বলল, মিসেস জিয়নকে ধ্বংস করার ক্ষমতা জিয়ন জাঙ্কুকের 1000 গুণ বেড়েছে। কিমভি, আপনি যদি চান তাহলে চলুন একটা রাত আপনার নামে করে দিই। আমার পুরুষের শক্তি 100টা হাতির জোরের সমান। জাঙ্কুক তের কথা শুনে হেসে থেকে পাশ কাটিয়ে চলে যায়। তে মিচকি হেসে পেছনে ঘুরতে জাঙ্কুক এক চোখ মারে, লুচ্ছা খরগোশ। জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক ব্যস্ত ছিল অন্যান্য কলিংদের সাথে। সবেমাত্র অনেক বড় একটা কন্ট্রাক্ট জিওন কর্পোরেশন পেয়েছে। ড্রিঙ্কস তুলে নিল। একটা লোক এগিয়ে এসে থেকে ডান্স করার অফার দেয়। জাঙ্কুকের মনোযোগ কাটতে রাজিও হয়। নাইস কাপল। লোকজনের গুনগুন জাঙ্কুকের কানে আসতে নজর যায় তের ওপর। সঙ্গে সঙ্গে মাথায় অগ্নিপিণ্ড জ্বলে ওঠে। জাঙ্কুক তের কোমরটাকে হ্যাচকা টান মেরে নিজের কাছে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে গলায় মুখ ডুবিয়ে দেয়। লোকটার চোখ বেরিয়ে আসার মতো অবস্থা। গেট আউট। জাঙ্কুক কি করছে? ছাড়ো। জিওন জাঙ্কুককে চালানোর আগুনে কিনতে দাউ দাউ করে চলবে। এতদিন কোথায় ছিল রাতপুরি? তের চোখ পরম আবেশে বন্ধ করে নিল। গভীর থেকে গভীর হলো চুম্বন। সুগা জিমিনের সাথে কিভাবে আলাপ হলো তোমার? তে সব জানতে পারবে। জাঙ্কুক এক মুহূর্ত দেরি না করে তাকে কোলে তুলে নিল। জিওন মেনশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কাকে খুঁজছো? দাদা ভাই বৌদি ভাই কোথায় গেল? বাসর করতে। জাঙ্কুক তের শরীরের প্রত্যেকটা খাঁজে অসংখ্য চুমুতে ভরিয়ে দিচ্ছে।
বারবার ভয়ে কুকড়ে উঠছে তে। আজ প্রায় এত বছর পর তের শরীরের নরম অংশের স্বাদ পেয়ে কামড়ের পর কামড় দিচ্ছে জাঙ্কুক। তে জাঙ্কুকের সিল্কি চুলগুলো খামচে ধরে আছে। জাঙ্কুক তের দিকে গভীরভাবে তাকাতে তে সময় নষ্ট না করে সম্মতি দিল। শিকার নিজে ধরা দিলে কোন শিকারী সময় নষ্ট করে? তের চিৎকারে কেঁপে উঠলো বন্ধ ঘরের প্রত্যেকটা কোণ, অশ্রু গড়িয়ে পড়লো আঁখি থেকে। জাঙ্কুক তের কপালে চুমু দিয়ে ভালোবাসার অতল গভীরে তলিয়ে গেল। মিশে গেল দুজন একে অপরের সাথে। ভালোবাসাটা সত্যিই সুন্দর যদি হৃদয় দুটো তে আর জাঙ্কুকের মতো পবিত্র হয়।